বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইংলিশ গ্রামার শিখব। ইংলিশ গ্রামারের বিগিনিং থেকে একদম আচ্ছা, বিগিনিং বলতে শুরু থেকে। একবারে 0 পয়েন্ট থেকে। ইংলিশ গ্রামার, আসলে ইংলিশ গ্রামার কি? ইংলিশ একটা ভাষা, ইংরেজি ভাষা যাকে বাংলায় বলি, বা ইংলিশের বাংলা হচ্ছে ইংরেজি। ইংরেজি। ইংলিশের বাংলা ইংলিশ না, ইংরেজি। ইংলিশের বাংলা ইংরেজি। ইংরেজি। আর গ্রামার শব্দের অর্থ হচ্ছে ব্যাকরণ। তা ব্যাকরণ কি? ব্যাকরণ হচ্ছে বি যোগ আ যোগ ক্রিযোগ অন। ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ, বিশেষভাবে বিশ্লেষণ। বিশেষভাবে বিশ্লেষণ। বিশ্লেষণ, এটা হলো ব্যুৎপত্তিগতভাবে অর্থ। তাহলে ব্যাকরণ কি করে? বিশেষভাবে বিশ্লেষণ করে। কার বিশ্লেষণ করে? যেই বিষয়ের, যেই ভাষার ব্যাকরণ, ওই ভাষাকে বিশ্লেষণ করে। এখন ধরো বাংলা ব্যাকরণ যদি হয়, তাহলে বাংলা ভাষাকে বিশ্লেষণ করবে। ইংরেজি যদি হয়, তাহলে ইংরেজি ভাষাকে বিশ্লেষণ করবে। এখন আমরা শিখব ইংলিশ গ্রামার। সর্বপ্রথম আমরা এই শব্দগুলোকে ব্যাখ্যা করব যে ইংলিশ গ্রামার কি। ইংলিশ একটা ভাষা, ইংলিশ একটা ভাষা। ভাষা। তো এটা একটা নাম, এটা একটা কি নাম। নাম। আবার গ্রামার, ব্যাকরণ, এইটাও কিন্তু একটা কি নাম। প্রশ্ন যদি হতে পারে এগুলো কোন ধরনের ওয়ার্ড, তাহলে আমরা এক কথায় বলে দেবো এগুলো হচ্ছে বিশেষ্য বা নাম। গ্রামার শব্দের বানান এর আগে দেখাইছিলাম তোমাদের। গ্রামার শব্দের বানানটা অনেক সময় পরীক্ষায় আসে। গ্রামার শব্দের বানানটা একদম সহজ, ইজি। কিভাবে? এখানে প্রথমে জি যদি আমরা অমিট করে দিই, তাহলে দুই পাশে কি সমান সমান থাকবে। এখানে আর, এখানে আর, এখানে এ, এখানে এ, এখানে এম, এখানে এম। তাহলে যদি আমরা এরকম যদি আমরা সাজাই এরকম, যে আর, তারপরে আর, তারপর খেয়াল করো এ, তারপর কি এ, তারপরে এম, এম, আর এখানে একটা জি দিল। মজা না? ভুল হওয়ার সম্ভাবনা আছে? কখনোই না। গ্রামার। এখন এই গ্রামারের টপিকগুলো আমরা সাজাই নেব যে প্রথম থেকে কিভাবে আমরা পড়ব। দেখো, প্রত্যেকটি ভাষায় শব্দ হয়েছে ধ্বনি থেকে। ধ্বনি কি? ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক। ভাষার ক্ষুদ্রতম একক। এখানে দুইটা কম্পিটিটিভ কোশ্চেন থাকে। এক নম্বরে থাকে ভাষার ক্ষুদ্রতম একক, তাকে আমরা বলি ধ্বনি। ধ ব নরসি। হ্যাঁ, এটার ইংলিশ হচ্ছে ফোনো। ফোনো কি বলো? ফোনো। ফোনো। এই ভাষার ক্ষুদ্রতম একক একটা ধ্বনি। এই ধ্বনি নিয়ে যে একটা বিশেষ আলোচনা থাকে, তত্ত্বীয়, থিওরিটিক্যাল, সেটাকে বলা হয় ধ্বনিতত্ত্ব। কি বলা হয়? ধ্বনিতত্ত্ব। আমি প্রত্যেকটা অংশ, অর্থাৎ একটা গ্রামারের বা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? চারটি। খুব মনোযোগ সহকারে শিখবে, এটা কাজে লাগবে। ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি। কি কি? প্রথমেই আছে হচ্ছে ধ্বনিতত্ত্ব। কি বলো? ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব। ধ্বনি তত্ত্ব। দ্বিতীয়ত আছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। তৃতীয়ত আছে অর্থতত্ত্ব বা ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব
এরপর আছে পদ প্রকরণ, পদ প্রকরণ, প্রকরণ, পদ প্রকরণ, প্রকরণ। পদ প্রকরণ। ধ্বনিতত্ত্বে কি নিয়ে আলোচনা করে? ধ্বনিতত্ত্বে শব্দের ক্ষুদ্রতম ধাতুমূল বা ধ্বনি নিয়ে আলোচনা করে থাকে। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি কি থাকে? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় আছে তোমার ধ্বনির উৎপত্তি, ধ্বনির পরিবর্তন, ওই যে স্বরাগম, আদি স্বরাগম, অ্যাপ্রিসিভ, অ্যাপেন্ট্রিসিস, এগুলো থাকবে। রূপতত্ত্বের আলোচ্য বিষয় কি? রূপতত্ত্বের আলোচ্য বিষয় শব্দতত্ত্ব, শব্দ নিয়ে কাজ, যেমন সমাস। ধ্বনিতত্ত্বের মধ্যে থাকবে তোমার সন্ধি, নত্যবিধান, সত্যবিধান, এগুলো নিয়ে কাজ। শব্দতত্ত্বের কাজ হচ্ছে শব্দ নিয়ে কাজ, ওয়ার্ড অ্যানালাইসিস করবে, ওয়ার্ড অ্যানালাইসিস করবে। যেমন তোমার সমাস নিয়ে কাজ করবে, সমাস শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, এটা পরীক্ষা কিন্তু আসে। তারপরে তোমার আছে কারক, এরপর আছে অর্থতত্ত্ব, অর্থাৎ একটা বাক্যের যে অন্তর্গত যে শব্দগুলো থাকে, এগুলো তো বাক্যের মধ্যে যখন শব্দ ব্যবহার হয় তখন সেটা পদ হয়ে যায়। কি হয়ে যায়? পদ। পদ হয়ে যায়। এগুলোর নানান অর্থ আছে, অর্থ ভেদে এগুলোর গঠন আছে। এরপর আছে পদ প্রকরণ। পদ প্রকরণ তো আমরা এই যে এর আগে পড়ছি, যে যেটাকে পার্টস অফ স্পিচ বলে আমরা আখ্যায়িত করে থাকি। এই পদ প্রকরণের মধ্যে তোমার এই যে পদের বিন্যাস আছে, তারপরে বাক্যের যে তিনটা গুণ আছে, আসক্তি যেটাকে আমরা বলি, অর্থাৎ বাক্য শব্দ পরম্পরায় যে সাজানোর যে পদ্ধতিগুলো, সেগুলো এই পদ প্রকরণের আলোচ্য বিষয়। আমরা এটা কেন বললাম, এটা কিন্তু আমাদের বাংলা গ্রামারও সেম, আরবি গ্রামারও সেম, ইংরেজি গ্রামারও একই অবস্থা। কেন নয়, এই ধ্বনিতত্ত্ব নিয়ে আমরা এখন আলোচনা করব, আমাদের মূল, একদম মূল বিষয়, রুট পয়েন্ট যেটাকে বলি। তো পৃথিবী সৃষ্টির শুরুতে কিন্তু এই বর্ণ আবিষ্কার হয় নাই। মানুষের মুখে আধো আধো যে ভাষা, এগুলো কি হয়েছে? সৃষ্টি হয়েছে। তো আমরা এই ধ্বনিতত্ত্বের আলোচনায় একটা ধ্বনি কিভাবে গঠিত হয় এবং ধ্বনিকে প্রকাশ করার জন্য কি ব্যবহার করা হয়, সেগুলো নিয়ে আমরা এখন বিস্তারিতভাবে কথা বলবো। অর্থাৎ রুট পয়েন্ট কিন্তু আমি বারবার বলতেছি। দেখো এখানে ধ্বনি তত্ত্ব। তো ধ্বনিতত্ত্বের মধ্যে প্রথমে আমরা বলতো ধ্বনি প্রকাশক সিম্বল বা সংকেত বা প্রতীক। যেমন আমরা মুখে উচ্চারণ করি এ, এটাকে প্রকাশ করা যায় না? প্রকাশ করার জন্য আমরা একটা বর্ণ ব্যবহার করে থাকি। কি ব্যবহার করে থাকি? বর্ণ। লেটার। কি ব্যবহার করে থাকি? লেটার। লেটার। ধ্বনি। ধ্বনি প্রকাশক সাংকেতিক চিহ্নকে প্রতীক বলে। ইংরেজিতে এই প্রতীককে লেটার বলে। কি বলে? লেটার বলে। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার আলফাবেট কি? এই আলফাবেট হচ্ছে, এই লেটারের সামষ্টিক রূপ হচ্ছে আলফাবেট। লেটারের সামষ্টিক রূপ কি? আলফাবেট। আলফাবেট। আলফাবেট হচ্ছে অনেকগুলো লেটার মিলে হয়, বর্ণমালা। একটা ভাষায় অ্যালফাবেট একটাই থাকে, লেটার থাকে অনেক। লেটার থাকে অনেক অনেক। তো প্রতীক আমরা এবার বুঝতে পারলাম যে প্রতীক কি বা লেটার কি, আমরা ইংরেজিতে বুঝতে পারলাম। যেমন এ, বি, সি, ডি, বাংলাতে কি ক, খ, গ, আরবিতে কি আলিফ, তারপরে বা, তারপরে তা, সা। তোমরা তো দেখি আরবিও পারো, বেশ ভালো। হ্যাঁ, সেম আরবি গ্রামারও যে অবস্থা, ইংরেজিতেও একই অবস্থা, বাংলাতেও একই অবস্থা। কিছু কিছু আইটেমের একটু হালকা পাতলা কি থাকে,
কম বেশি থাকে। থাকে, কিন্তু ওটা কোনো বিষয় না, মূল জায়গাটা কি একই রকম। তো এখন ধ্বনির পরে আমরা লেটার পেলাম, লেটারের সাথে কাজ সম্পর্ক অ্যালফাবেট, বর্ণমালা, বর্ণ, মালা। এটা কোশ্চেন খুব আসে পরীক্ষায় যে বর্ণমালা কয়টি। হ্যাঁ, একটি ভাষায় বর্ণমালা একটি, কয়টি? একটি ভাষায় বর্ণমালা কয়টি? একটি। অনেকগুলো বর্ণ নিয়ে একটি মালা, অনেকগুলো ফুল নিয়ে কি হয়? একটি মালা। ক্লিয়ার হয়েছে? এখন বর্ণমালা বা আলফাবেট একটি, কিন্তু এর বর্ণ সংখ্যা কয়টি, তখনই তোমার হচ্ছে কোশ্চেন ঘুরে যাবে, আনসার ঘুরে যাবে। তার ইংরেজিতে লেটার কয়টি? 26টি। 26টি। কয়টি? 26টি। 26টি। কিন্তু অ্যালফাবেট কয়টি? একটি। একটি। বাংলায় বর্ণমালা কয়টি? একটি। একটি। বর্ণ সংখ্যা কয়টি? হ্যাঁ, পারবা না? না। 39টি আর হচ্ছে 11টি, টোটাল কতটি হলো? 50টি। 50টি। এক বাক্যে লিখে দিয়ে আসবা। এখানে একটা কম্পিটিটিভ কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে 51টা হয়। 51টা আমাদের না, 51টা হচ্ছে ভারতীয় উপমহাদেশ, ভারতের এক ওই কথায়। একটা বেশি কি? ওইটা লি, লি। লি, যেটা রি, আমাদের- লি। হ্যাঁ, বুঝেছি। ছোটকালে পড়ছো মনে হয় তোমরা, নয়ের মতন হ্যাঁ। দেখতে। রি, লি, লি। ওই লিটা কিন্তু আমাদের স্বরলিপি না, হ্যাঁ। ওটা হচ্ছে ভারতে ব্যবহার করা হয়। তা আমাদের সেই সুবাদে আমাদের বর্ণ সংখ্যা হচ্ছে 50টি। 50টি, এদিকে 39টি আর 11টি। ওইদিকে 11টি। 11টি, ঠিক আছে। তো আমরা এখন এই বর্ণমালা কয় প্রকার, এই বর্ণমালা এর মধ্যে যে বর্ণ থাকে সে বর্ণগুলো কয় প্রকার? একটা বর্ণমালার মধ্যে 2 প্রকার বর্ণ থাকে না, স্বরবর্ণ আর কি? স্বরবর্ণের ইংরেজি কি বলতে পারবা? কনসোনেন্ট, কনসোনেন্ট। স্বরবর্ণ। কনসোনেন্ট। মিসিং হইল। স্বরবর্ণ হচ্ছে ভাওয়েল, স্বরবর্ণ কি? ভাওয়েল। ভাওয়েল। আর ব্যঞ্জন বর্ণ কি বলো? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ, এ হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট। এটা বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে, দুইটা আরবিতেও আছে, তিনটাই দেখাই দেবো তোমাদের, ফার্সিতেও আছে। কারণ এগুলো এমন একটা জিনিস, এগুলো র ম্যাটেরিয়ালস। এগুলো তোমার, আমি যে আগেই বলতেছি না যে এগুলো প্রায় সেম, কিন্তু নাম আলাদা, কিছু কিছু একটু ব্যতিক্রম থাকে। ভাওয়েল কি বা স্বরবর্ণ কি, এর ইংরেজির সাথে কিন্তু ম্যাচিং, বাংলার সাথে এর জন্য পড়াই দিচ্ছে যাতে তোমার ক্লিয়ার হয় জিনিসটা। স্বরবর্ণ হচ্ছে যে সকল বর্ণ উচ্চারণের সময়, আবার যে সকল বর্ণ উচ্চারণের সময় মুখ গহ্বরের মুখ বা মুখ গহ্বরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না। হয় না। দেখো, অ কি? অ। অ, আ, ই, ই, উ, উ, এ, ওই, ও, ও। দেখো তো জিহ্বা কোথায় লাগছে কিনা। না, না। যদি তোমার গালে মশা ছেড়ে দেওয়া হয় পেটে চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ। যাবে না? হ্যাঁ। তার মানে কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে হয় না। তো এই বাধাপ্রাপ্ত হওয়াকে বাংলা ব্যাকরণের ভাষায় বলা হয় তাড়না দেওয়া বা ব্যঞ্জনা তৈরি করা। তাড়না দেওয়া বা ব্যঞ্জনা তৈরি করা, মানে কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে, কোথাও যে আটকায় যাচ্ছে, ঠিক আছে? তো স্বরবর্ণ এটা হয় না। তো ইংরেজিতে এই স্বরবর্ণের নাম হচ্ছে ভাওয়েল। ভাওয়েল কয়টি? ভাওয়েল হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ। অর্থাৎ যেই বর্ণগুলো উচ্চারণ করতে যায় দেখো কোথায় কোনো বাধা পাচ্ছে না জিহ্বা, অগ্রতালু পশ্চাৎতালু, হ্যাঁ, একদম ক্লিয়ার। কোথায় কোনো প্রবলেম হচ্ছে না, একদম নেট অ্যান্ড ক্লিন, যেটাকে আমরা বলি ক্রিস্টাল ক্লিয়ার নাকি, কোথায় কোনো বাধা নাই। এইরকম যে বর্ণগুলো থাকবে তাকে আমরা বলবো ভাওয়েল। স্বরবর্ণ বা ভাওয়েল। তাহলে খেয়াল করো, তাহলে এগুলো কি কি আছে? এ, ই, আই, ও, ইউ, কমা ব্যবহার করবা, তাতে পৃথক হলো। আর বাকি থাকলো
এখানে যদি 26টির মধ্যে তোমার 5টি চলে যায় তাহলে কতটি থাকলো আর বাকি? 21টি। 21টি। এই 21টিকে বলা হয় কনসোনেন্ট কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। তাহলে কি আছে এগুলো মুখস্থ করে ফেলবা। বি সি ডি, হুম, বি বি সি ডি, বিসিডি তারপরে এফ জি এইচ, এইচ জে কে এল এম এন, জিকেএনএমএন ও হ্যাঁ? ইউ আর জানো পি কিউ আর এস টি, হ্যাঁ হ্যাঁ, ওয়াই জেড এইভাবে করে মুখস্থ করা। ছোটকালে মুখস্থ করে ফেলছিলাম সব। ওই কোচিং করাতাম যখন, তখন তো একদম ঠুটস্থ। ওই যে ওদের পড়াইতাম কি মনে, হ্যাঁ এগুলো তোমাদের শিট করে ওদের এইভাবে করে পড়াইছে। এখানে এইগুলো পড়লে তোমার ওই চাকরি, এখন তো তোমরা ওই ওই লেভেলেও লেখাপড়া করতেছো, মানে ইচ অ্যান্ড এভরিহোয়ার, হ্যাঁ, ইউ আর এ কমপ্লিটলি কিং। তোমার মূল জিনিসটা ভিতরে থাকবে একদম টকটকা, তোমার এখানে স্ট্রংভাবে, এখানে কোনো শঙ্কার কোনো কোনো ডাউটনেস নাই, তুমি একদম মাস্টার এই বিষয়ে। তো দেখো, তাহলে বি সি ডি আমি আর বেশি দূর লিখলাম না, তোমরা বাকিগুলো সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করে ফেলবা। এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। দেখো এগুলো উচ্চারণ করতে গেলে আমাদের বাকযন্ত্রের মধ্যে কোথাও না কোথাও বাধা পাচ্ছে। হ্যাঁ বাধা পাবে ভোকাল, ভোকাল মেকানিজম, ভোকাল মেকানিজম মেকানিজম, বাকযন্ত্রের নাম কি? ভোকাল মেকানিজম ভোকাল মেকানিজম, ই সি এইচ এ। ভোকাল মেকানিজমের মধ্যে কি হচ্ছে? বাধাপ্রাপ্ত হচ্ছে বা তাড়ন দিচ্ছে, তাড়না দিচ্ছে। তাড়নজাত বর্ণ হচ্ছে তোমার এই যে আর বা র, এগুলোকে বলা হয়। এগুলোর আলাদা আলাদা নাম আছে, পার্শ্বিক ধ্বনি, তাড়নজাত ধ্বনি, হ্যাঁ, এগুলো তুমি অসতি, বসতি, এগুলো সব আস্তে আস্তে আমি পড়াবো। যেমন ডাব্লিউর উচ্চারণ হয় বয়ের মতো, এটা অসতি বসতির মধ্যে পড়ে। ডাব্লিউ ডাব্লিউর উচ্চারণ ডাব্লিউ ওয়াই, এগুলো আমি দেখাবো, এখনই আসবে, একটু পরে আসবে। তো দেখো, ভোকাল মেকানিজমে যেগুলো বাধাপ্রাপ্ত হবে সেগুলোকে আমরা কি বলবো? কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। এই যে দুইটা ভাগে এগুলোকে কি করা হয়েছে? বিভক্ত করা হয়েছে। কাকে? আলফাবেটকে, বর্ণমালাকে। বর্ণমালাকে বর্ণমালার ভিতরে দুই ধরনের কি আছে? বর্ণ আছে। অধুনা ধ্বনিবিজ্ঞানীরা বলতেছে যে না, এটা হচ্ছে 3 ভাগে বিভক্ত করা যায়। কয় ভাগে? 3 ভাগে 3 ভাগে। যেমন এই লেটারের আমি একেবারে পরিপূর্ণ একটা চার্ট দিয়ে দিই তোমাদের। লেটারকে সাধারণত দুইটি অংশে বিভক্ত করা হয়। একটা হচ্ছে ইন অ্যাকর্ডিং টু রাইটিং, ইন অ্যাকর্ডিং টু রাইটিং রাইটিং, ইন অ্যাকর এসিসি ও আর ডিং টু রাইটিং রাইটিং। শোনো, এই ইন অ্যাকর্ডিং টু, গেট ইউজ টু, উইথ এ ভিউ টু, এগুলোর পরে যে সমস্ত শব্দ আসবে তার সাথে আইনজি যুক্ত হবে। কি হবে? আইনজি যুক্ত হবে। ইন অ্যাকর্ডিং টু রাইটিং মানে লেখার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? লেখার ভিত্তিতে লেখার ভিত্তিতে ভিত্তিতে। লেখার ভিত্তিতে লেটার কয় প্রকার? লেখার ভিত্তিতে লেটার আবার 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার ক্যাপিটালাইজেশন, পাঞ্চুয়েশন, তোমরা পড়ছো কিনা? ক্যাপিটালাইজেশন পাঞ্চুয়েশন পড়ছো না? এই সেই ক্যাপিটালাইজেশনের এটা নিয়ম। কিন্তু লেখার ভিত্তিতে 2 প্রকার। কি কি? একটা হলো ক্যাপিটাল, আরেকটা ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার লেটার বড় হাতের অক্ষর, আরেকটা কি? স্মল লেটার। ইন অ্যাকর্ডিং টু রাইটিং লেখার ভিত্তিতে, আর ইন অ্যাকর্ডিং টু প্রোনাউন্সিয়েশন বা প্রোনাউন্সিয়েশন দিবা। প্রোনাউন্সিয়েশন প্রোনাউন্সিয়েশন, পি আর ও এন ও ইউএন সি আই টি আই ওএন। উচ্চারণের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? উচ্চারণের ভিত্তিতে উচ্চারণের ভিত্তিতে। উচ্চারণের ভিত্তিতে যে আগের যে বিজ্ঞানীরা তারা বলছে এটা হচ্ছে, এটা মতবাদ 2টা। উচ্চারণের ভিত্তিতে আমার মতবাদ কয়টা? আমি একদম পরিষ্কার করে 4টা দিই। উচ্চারণের ভিত্তিতে মতবাদ হচ্ছে প্রথম মতবাদ বা প্রাচীন মতবাদ বা চিরায়ত মতবাদ, যেটা চিরায়ত মানেও প্রাচীন, এটা তোমার ইন্টারমিডিয়েট
এই আইনস্টাইনের সূত্রে দেখবা যে লেখা আছে চিরায়ত মতবাদ। চিরায়ত মতবাদ বা পুরাতন মতবাদ, পুরাতন মতবাদ। পুরাতন মতবাদ। আর এটা হলো অধুনা মতবাদ বা আধুনিক মতবাদ। অধুনা মতবাদ বা আধুনিক। পুরাতন মতবাদ অনুযায়ী দুই প্রকার, কি কি? ভাওয়েল আর কি কনসোনেন্ট। কনসোনেন্ট। এইটা তো আলোচনা করছি, আর লাগছে না। এই অধুনা মতবাদ হলো, অধুনা মতবাদের ভিত্তিতে তিন প্রকার। অধুনা মতবাদের ভিত্তিতে কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার, খেয়াল করো। ভাওয়েল, এটা মজা আছে এখানে, স্বরবর্ণ। তারপরে হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট। তারপর আরেকটা, এই কনসোনেন্ট না দিয়ে আমি এখানে সেমি ভাওয়েলটা আগেই দিয়ে দিই, সেমি ভাওয়েল, সেমি ভাওয়েল। ভাওয়েল। আর হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট। এবার খেয়াল করো, অধুনা মতবাদের মধ্যে কয়টা আইটেম বেশি? একটা আইটেম বেশি। কয়টা আইটেম বেশি? একটা টাইম বেশি। ভাওয়েল আমরা পড়ছি একটু আগে, পড়ছি না? হ্যাঁ, স্বরবর্ণ পড়ছি। তারপরে আমরা কনসোনেন্টও পড়ছি, পড়ছি না? পড়ছি। পড়ছি। আমাদের তাহলে বাদ আছে হচ্ছে সেমি ভাওয়েল। কি ভাওয়েল? সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল। এই যে একটু আগে বললাম না, অসতি বসতি, অসতি বসতি। হুম? যেমন কিছু কিছু নাম যদি তুমি মুখস্থ করতে যাও, যেমন ওয়েবার, ওয়েবার। তারপরে তোমার যুগোস্লাভিয়া বা ইউগোস্লাভিয়া বলি আমরা, হ্যাঁ? এরকম নাম ক্ষেত্রে দেখবা যে ডাব্লিউর ব্যবহার হচ্ছে। কিসের? ডাব্লিউ। তো বিজ্ঞানীরা বলতেছে যে এ ডাব্লিউ, ভাষাবিজ্ঞানীরা ডাব্লিউ আর হচ্ছে ওয়াই, ডাব্লিউ আর কি ওয়াই। এই দুইটা হচ্ছে তোমার সেমি ভাওয়েল। কেন? অর্ধ স্বরবর্ণ। সেমি ভাওয়েল মানে কি? অর্ধ স্বরবর্ণ। কেন? দেখো, ইউ যোগ ইউ সমান সমান ডাব্লিউ। কয়টা ইউ? ডাব্লিউ। ডি ও হ্যাঁ। ইউ বি এল ই, ডাবল এটা তো অনেক ইয়ে। ইউ। ডাব্লিউ। ক্লিয়ার? ডাব্লিউ। আচ্ছা, তারপরে কি? ডাব্লিউ। ওয়াই, ও যোগ আই, ওয়াই। ওয়াই। ও যোগাই ওয়াই। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তাহলে এই ডাব্লিউ অর্থাৎ ডাব্লিউর তৈরি হচ্ছে কার থেকে? ইউ থেকে। ইউ থেকে। ইউ কি ভাওয়েল না কোনো কনসোনেন্ট? ভাওয়েল। ভাওয়েল। তাহলে বিজ্ঞানীরা বলতেছে ওর জন্ম হচ্ছে ভাওয়েল থেকে। জন্ম কি থেকে? ভাওয়েল থেকে। আর ওয়াইও দেখো, ওয়াইয়ের জন্ম কি? ভাওয়েল ভাওয়েল থেকে। থেকে, কিন্তু ব্যবহার হচ্ছে কি? কনসোনেন্টে কনসোনেন্টে। হিসেবে ব্যবহার হচ্ছে, কনসোনেন্টে। কনসোনেন্ট হিসেবে। কনসোনেন্টে। এই জন্য তারা বলতেছে যে এটা পরিপূর্ণভাবে ভাওয়েলও না, কনসোনেন্টে না। পরিপূর্ণভাবে কনসোনেন্টও না। সেমি ভাওয়েল। এর জন্য এটা নাম দিছে সেমি ভাওয়েল। তাহলে সেমি ভাওয়েল মানে অর্ধেক ভাওয়েল, অর্ধ স্বরবর্ণ, আর বাকি টুকি তাহলে অর্ধ ব্যঞ্জন বর্ণ। বিষয়টা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। কারণ উৎপত্তি ভাওয়েল থেকে। তাহলে আমরা মোটামুটি কথা ধ্বনির যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু এখন আলোচনার শেষ প্রান্তে। তাহলে ধ্বনি কি? ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক, ভাষার ক্ষুদ্রতম একক। ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক, ধ্বনিমূল, ধাতুমূল, যেটাই বলো, ভাষার ক্ষুদ্রতম একক। শব্দের ক্ষুদ্রতম একক না, কিন্তু এটা প্যাচ লাগবে। শব্দের ক্ষুদ্রতম, বাক্যের ক্ষুদ্রতম একক না। বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। বাক্যের ক্ষুদ্রতম কি? শব্দ। শব্দ। আর শব্দের যদি ক্ষুদ্রতম একক বলতে যাই, তাহলে আমরা বলতে পারি ধ্বনি। আবার ভাষারও ক্ষুদ্রতম একক হচ্ছে, মানে এক কথায় ওগুলো সব কিছুর ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। কিন্তু বাক্যের যদি বলে তাহলে হবে শব্দ। এটা আসছিল 18তম নিবন্ধন পরীক্ষা, আমি দেখছিলাম যে এই কোশ্চেনটা ধরছিল বাংলা গ্রামার থেকে, যে নিচের কোনটি বাক্যের ক্ষুদ্রতম একক। তা বাক্যের ক্ষুদ্রতম একক হইতে গেলে পদ হতে হবে। কি হতে হবে? পদ। পদ হতে হবে। তো পদ মানে কি? পদ অর্থই তো যে আমরা পড়ছিলাম যে পার্টস অফ স্পিচ, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কি বলা হয়? পদ বলা হয়। তাহলে সেক্ষেত্রে এটা আমি অ্যানালাইসিস করে দিব ভবিষ্যতে। তো মোটামুটি কথা আমাদের ধ্বনি নিয়ে আজকে পর্যন্ত ক্লাস। আগামী দিন আমরা কাজ করব শব্দ নিয়ে। কি নিয়ে? শব্দ নিয়ে। শব্দ।
এই শব্দ ওই আওয়াজ না, একটা হচ্ছে সাউন্ড আওয়াজ, হ্যাঁ আর আরেকটা হচ্ছে শব্দ। শব্দ হতে গেলে কিছু যোগ্যতা থাকতে হবে, শব্দের কিছু টিএনসি আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন। আমরা এগুলো পর্যায়ক্রমভাবে ইনশাল্লাহ দেখব। ইনশাআল্লাহ। এখন যতটুকু পড়ালাম এই বিষয়গুলো তোমরা একটু দেখো কোনো সমস্যা আছে কিনা।